প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমরা প্রিয় একজন মুখ, আপনারা দেখলে সিনবা তান্ডে। তো আক্কা আমরা তার লগে আজকে পরিচিত হই কবি ফজলুর রহমান বাবুল। আসসালামু আলাইকুম বাবুল ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা স্টুডিও আপনি প্রথম আইছেন। জি। আপনার অনুভূতিটা যদি হইতা একটু। জি, আমি খুবই উৎফুল্ল আপনার স্টুডিওত আইতে পারিয়া, বাংলা বই স্টুডিওত আমার প্রথম এটা আপনারা আবার সুযোগ দিচ্ছেন, ভালো লাগে। যদিও আমরা জানি আপনি ব্যস্ত থাকেন, আপনার জব, আপনার বাসা ওইখানে নাই, আমরা তারপরেও আপনি সময় দিছেন ইয়া দিরা, এর লাগে আমরা আসলে আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার ধন্যবাদ জানাইলাম আমরা ইয়া সময় দেওয়ার লাগে। তো আসলে এখনকার বর্তমান যে এই যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে আসলে আমরা কেউ বালা নাই, এমন একটা পরিস্থিতি এখন ক্রিয়েট হইয়া বই রয়েছে। এখন নতুন নতুন ভাইরাস হল, আর নতুন নতুনভাবে আমরা ইয়া চমকদের ইদানিং আবার নতুন আরেকটা আইসে শুনছি। তো বিভিন্ন জায়গাতে এখন আবার বিভিন্ন দেশেও লকডাউন চলে, আমরা কেউ বালা নাই। তারপরে আমরা এই বালা না থাকার মাঝেও আর কি চাই যে দর্শকগুলোরে আমরা একটু বিনোদন দিতাম, আর এই বিনোদন দেওয়ার কথা চিন্তা করিও কিন্তু আমরা এই যে অনুষ্ঠানগুলো আমরা সচল রাখছি। তবে আমরা শারীরিক দূরত্ব বজায় রাখি আমরা অনুষ্ঠানগুলো করলাম। জি, এই সব কিছু ভালো মন্দর ভিতর দিয়েও আমরা মানে জীবনযাত্রা নির্বাহ করতে হইব, চলতে হইব। ওইটাই, কোনো জায়গা তো আর আমরা থামিয়া থাকতে পারতাম না। ওইটাই। তো বাবুল ভাই, আপনি যেহেতু একজন কবি মানুষ, কবিতা লেখন, তো আমরা যদি আপনার একটা কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম। জি, অবশ্যই। আমি একটা কবিতা দিয়ে শুরু হইব। তার আগে আমি প্রথমে মানে অনুরোধ করলাম যে আমি জানি যে আপনি নিজেও মানে শিল্প সাহিত্য জগতের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনিও আমরা মানে কিছু শোনাইবা, বিশেষ করে গানের আবদার রইল আর কি। আজকে তো খালি আমি শুনতাম না, ঠিক আছে, যেহেতু গফসফের অনুষ্ঠান, গফসফ তো সবারে মিলিয়াই, সবার অংশগ্রহণে আপনার অংশগ্রহণ যেমন আছে আমারও অংশগ্রহণ। আচ্ছা, অনুরোধের লাগে হয়তো 2-4 লাইন শুনাইলাম পারি। ঠিক আছে, ঠিক আছে। তো আমি কবিতা যেটা পড়লাম, এই কবিতার নাম হইল জন্ম তীর্থভূমি। একটু কবিতা, এটা পকেট সাইজে একটু দীর্ঘ কবিতা, পুরাটা সম্ভব না পড়া। যদি পড়তে যাই তাহলে আমি জানি যে আধা ঘন্টা, এখানে আমরা সময় নির্ধারিত, আধা ঘন্টা হইতো না আর কি। তো কিছু অংশ আমি পড়ি। বলি, আরে এত দূর এসেছো তুমি এতদিন পরে এই দিকে, এই তো সেই বৃক্ষ, এই সেই জন্মজমি। একদিন এখানে কি বীজ বপন করেছিল কেউ? ভুলে গেছো কি সেই নদীর কথা? চাঁদ হেসে উঠতো যার জলের উপরে। আর এটা কেমন ভুলে যাওয়া, যদি আর মনেই পড়ে না কোনো দিন। এই গ্রহে এই বুয়ে কেউ কেউ ভুলে যায় পথের মায়া, নিজেরই অজান্তে পথে ঘাটে কেউ কেউ রেখে যায় তার পদচিহ্ন। এখানে ওখানে কেউ বা ফেলে রাখে এটা ওটা, ফেলে রাখে তাজা ফুল, বাসি ফুল। এই তো সেই পুরনো নদী, এই দিকে বয়ে যেত স্রোত, তেড়ে আসতো জল রাত্রি দিনে সাদা সাদা ফেনার সঙ্গে অবিরত। কত জ্যোৎস্নামাখা রাতে অধীর মনে এই নদীর জলের উপরে হেসে উঠত চাঁদ। আজ এই মরা নদী তার বুকে যেন ধরে রেখেছে ঘনীভূত বিষাদ। আহা, 1971 কত যে শহীদের রক্ত এই নদীর স্রোতের সঙ্গে মিশেছে বঙ্গোপসাগরে। আজও তার কত ছবি ভেসে ওঠে মনের মুকুরে। বাপু, এদিকে এক অরণ্য ছিল না, ওদিকে এক অরণ্য ছিল না, আর এদিকে এক বড়সড় দিঘি। আজ ঝাপসা হয়ে আসে আলো, অনবদ্য কত স্মৃতির আড়াল রেখাও আর দেখা যাচ্ছে না ভালো। কত যে দুপুরে সাঁতরেছি দিঘি জলে, আহা অবারিত জলের উপরে সাঁতার, যেন ভুলে গেছি 900 বছর আগে, নাকি ঈর্ষা করে কেউ ভুলিয়ে দিল। চিরাভ্যস্ত উৎসবের আয়োজনে একদা অন্তহীন হাওয়ারোদ, বৃষ্টি রাঙাতে রাঙাতে দানি জমিতে লাঙল চালাতো যারা, তারাও তো কতদিন আর আসে না এই দিকে। না, সময়ের স্নানে তারা আসে না এই দিকে।
যারা চলে গেছে বিভুয়ে এই জন্ম তীর্থভূমি থেকে দূরে, আর সময় নয় কোনো নদীর স্রোতে সাদা ফেনা, ধরে রাখতে চাইলেও পারবে না। বাহ, দারুণ দারুণ লেখা। তো ধন্যবাদ। আসলে আপনার এই পর্যন্ত আপনার কতটা বই হয়েছে, পাবলিশড হয়েছে, বা বইগুলোর নাম কিটা? কবিতার বই আমার এই পর্যন্ত প্রকাশ হয়েছে 6টা, মোট 6টা। এর বাইরেও মূল বই না, এর বাইরেও 2টা প্রকাশ হয়েছে। এগুলা নির্বাচিত কবিতা একটা, আর একটা হলো আপনার ত্রয় কবিতা ত্রয়, 2টা বই এখানো। আর এর বাইরে আপনার প্রবন্ধর বই 2টা আমার ছাপ হয়েছে। একটা 2017 কবিতার পথে, কবিতা বিষয়ক প্রবন্ধর বই। প্রথম বই বার হয়েছে? জি না, যে কবিতা বিষয়ক প্রবন্ধর প্রথম বই এটা। আচ্ছা। প্রবন্ধর প্রথম বই। আর এই ডিসেম্বরও, চলতি ডিসেম্বরও বার হইল আমার ভাষামুখী নিবন্ধ নামে একটা প্রবন্ধ বই। এটা ভাষা বিষয়ে সবগুলো লেখাই। আর প্রথম কবিতার বই আমার প্রকাশ হয়েছিল 1999 সালে। আর এইটার বইটার নাম আছিল ঋণী হব সোহাগী চলে। এই বইটা আবার 2017 পুনর্মুদ্রণ হয়েছে। আচ্ছা। তো এই হিসাবে মূল বই আর কি, কবিতার বই 6টা আমার এই পর্যন্ত প্রকাশ হয়েছে, আর 2টা প্রবন্ধ বই। আচ্ছা, ভাষামুখী যেটা প্রবন্ধ আপনার, এটার মধ্যে আপনার ভাষার কোন জিনিসগুলার আপনি তুলিয়া ধরতে চাইছেন? ভাষামুখী নিবন্ধ আমি আমার মূল বিষয়টাও ভাষার আওতায় আমার যেগুলো মনে হয়েছে যে লেখা দরকার এগুলো লেখছি। এর মাঝে বিষয় আছে, যেমন উপভাষা নিয়ে আমার কিছু কথা আছে, তারপরে ওভারঅল ভাষার পরিবর্তন নিয়ে কিছু কথা আছে, কিভাবে আমরা বিভিন্ন ভাষার পরিবর্তনের মধ্য দিয়া আমরা বাংলা ভাষার জন্ম হয়েছে এটার একটু আছে, এটার উপরে যৎকিঞ্চিত আলোচনা আছে। তারপরে আপনার সাধু চলিতর উপরে কিছু আলোচনা আছে অন্য একটা গদ্যতে। তারপরে মাতৃভাষা পরভাষা নিয়ে মানে লেখা আছে। তারপরে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের যে বাংলা ভাষা পরিস্থিতি কীরকম, এটা নিয়ে মানে কিছু আলোচনা আছে একটা গদ্য, এরকম আর কি বিভিন্ন গদ্যর বিভিন্ন বিষয় আছে। তো আসলে আপনার সংস্কৃতি অঙ্গন তো অন্যান্য আরও বিষয় আছে, যেমন গান, তারপরে নাটক, থিয়েটার, অনেকগুলা সাইট আছে, চিত্রকলা আছে। আপনি কবিতার দিকে কবিতা গেলা? জি, দেখুন, এই যে সমাজও আমরা এত মানুষ দেখি, এত মানুষ, একই পরিবারও হয়তো একাধিক মানুষ, একই পরিবারের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, দেখবা যে একই পরিবারের সবে একই জিনিস করেন না, একই জিনিস সে একই বিষয়ে আকৃষ্ট নয়। এক একটা মানুষের এক রকম পছন্দ থাকতে পারে, একটা মানুষ এক রকম প্রবর্তনা পায় কিছু করার। এটা আসলে ভালো লাগার ব্যাপার। আপনি যে বিষয়টারে আপনার কাছে ভালো লাগবো, ওই বিষয়টারেও আপনি নেশা, এমনকি পেশা হিসাবেও নিতে পারেন। ঠিক আছে, এটা তো আসলে আমি কইতাম চাইছি ওটা, যে আপনার যে লেখার দিকে আপনি যে ঝুঁকলা, এটা কোন জায়গা থেকে আপনার ইয়েটা আইছে? বুঝছি আপনার কথা, আমার মনে হয় বুঝতে পারছি। তো এটা হলো গিয়া যে ধরেন কবিতার ক্ষেত্রেও যদি আপনি আমার এই প্রশ্ন রাখেন, তাহলে আমি ভাবব যে প্রথমত কবিতা আমার ছোটবেলা থেকে মানে পড়তে ভালো লাগতো। আমি ছোটবেলা থেকে যে সমস্ত পদ্য, কবিতা, এই জাতীয় লেখা পড়তাম, আমার ভালো লাগতো, আমার মানে এগুলো আকৃষ্ট করতো। যত আমার বয়স হয়েছে ততই আমি মানে নতুন নতুন লেখা পড়ছি। প্রথমে তো আমরা মানে পাঠ্যসূচি থেকে পড়ছি কবিতাগুলো, তারপরে আস্তে আস্তে আমরা মানে আপনার করছি, এর বাইরে পাঠ্যসূচির বাইরে আমরা পড়ছি, পত্রপত্রিকা পড়ছি, ম্যাগাজিন পাইলে ম্যাগাজিনও পড়ছি। এরকম পড়ার পরে কবিতা আমার খুব মানে আমি অনুভব করতাম যে আমার এটা একটা
ভালো লাগায় মানে পরিণত হয়ে গেল। ভালো লাগায় পরিণত হওয়ার পরে আমি নিজেও এক সময় চেষ্টা করছি যে আসলে দেখি লিখতাম পারিনি। তো এক পর্যায়ে চেষ্টা করছি, অনেক কবিতা লেখছি, এগুলা এখনকার সময়ে যেভাবে প্রকাশের সুযোগ আছে, তখন আমরা যখন লেখালেখি শুরু করছি তখন প্রকাশেরও তো সুযোগ সুবিধা আছে, একমাত্র সুযোগ আছে পত্রপত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী এরকম। তো আমরা অনেক লেখা দেখা গেছে যে আমরা রাতও আছে, কিন্তু এগুলা প্রকাশের কোনো সুযোগ নাই। পরে এক সময় যাওয়ার পরে এই লেখাগুলা দেখলাম যে না, 6 মাস 1 বছর পরে পড়ার পরে মনে হলো যে না, এগুলা তো মানে অতটা নাই আর কি। প্রথমে যেভাবে লেখার পরে ভালো লাগছে, এই ভালো লাগা অনুভূতিটা আর রয়েছে না। ওই যেটা কথা যেটা যে আস্তে আস্তে যখন শোনা ফুটতে ফুটতে খাঁটি হয়, তো এক সময় খাঁটি হওয়ার পরে মনে হইব যে এটা তো খাসা তো খাসাও, তো লেখাটাও সেই ওরকম যে লিখতে লিখতে যখন আপনি ফাঁকা ফোক্ত হয়ে যাবা, তখন পিছনের যে লেখাগুলো তখন মনে হইব এটা তো কিছু নাই, ওরকম আর কি। অবশ্যই। আর এখানে এক্সপিরিয়েন্সেরও একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। ওটাও আমি কইলাম, আপনার প্রথমেও তো এই অভিজ্ঞতাও হয় না, এটা পড়ার অভিজ্ঞতা এবং লেখার অভিজ্ঞতা সব ক্ষেত্রে। কোন সঙ্গীতের ক্ষেত্রে আপনি যদি চর্চা না করেন, এক সময় চর্চা করতে করতে প্রথম চর্চা যখন শুরু করবা তখন গান একলা গান হইব, সাউন্ডটা একরকম বাড়ি যাইব। আস্তে আস্তে যখন আপনি চর্চা করতে করতে গলারে আপনি ঠিক করে লিবা, তখন সাউন্ডটা আরেক লাগান আইব। তখন মনে হইব আপনার পুরান গান যখন শুনবা তখন মনে হইব এই গান তো আসলে এই সাউন্ডের লগে এই সাউন্ড মিল নাই। ঠিক আছে, ওটাও সব ক্ষেত্রেও আমরা অভিজ্ঞতার দরকার আছে। প্লেয়ারও যদি সে প্রথমেই মানে খেলা শুরু করে, যখন খেলা শিকার পর্যায়ের কথা বললাম, তখন সে খুব ভালো আসলে খেলে না, খেলতে খেলতে ফুটবল প্লেয়ারও খেলতে খেলতে মানে তার দক্ষতাটা বাড়ে। এইটা লেখালেখির ক্ষেত্রে অনেকটা সত্য, যে লিখতে লিখতে অথবা পড়তে পড়তে নানানভাবে মানে তার অভিজ্ঞতার জায়গাটা মানে হয় আর কি, উন্নত হয়। আসলে একটা জিনিস জানতাম আসলাম, মানে আলাপ করতাম চাইছিলাম যে 200, 300, 500 বছর আগে যে লেখাগুলা হইতো, এই লেখার লগে আমরা এখনকার লেখার অনেক অমিল এখানে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কারণ বিভিন্ন কারণ আছে, এর মাঝে একটা হইলো যে সময় এবং একটা হইলো ভাষা। যে 500 বছর আগের সময় পরিবেশ, সমাজ, মানুষ কোনোটাও আর এই সময়ের লোকে মিলতো না, আপনার সেম ভাষাটাও মিলতো না। আপনার মানুষ পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, ভাষা পরিবর্তন হয়েছে। আপনি 1000 বছর আগের যদি কবিতাও দেখেন, যেটা আমরা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসাবে যেটা জানি, চর্যাপদের ভাষা আজকের ভাষা মানে মিল নেই। আপনার মনে হয় যে এটা বাংলা ভাষা নয়, অপরিচিত মনে হয়, যে অন্য কোনো ভাষা মনে হয়। আপনি তারপরে মধ্যযুগের যে কবিতা লেখছেন, তারা আর কবিতা যদি পড়ি দেখা যায় যে চর্যাপদ থেকে মানে অনেক ব্যবধান। তারপরে মধ্যযুগ থেকে যখন 18 শতকের পরে আমরা 20 শতক 21 শতক যে সমস্ত কবিতা বা অন্যান্য শাখায় যে সমস্ত লেখা আছে, গল্প, উপন্যাস, আপনার ভাষার পরিবর্তন আছে, মানুষের পরিবর্তন আছে, সমাজের পরিবর্তন আছে, চিন্তার পরিবর্তন আছে, নানান দিক থেকে পরিবর্তন। এটাই স্বাভাবিক। ভাষা পরিবর্তন একটা বড় কারণ আসলে। ঠিক আছে। আর হয় যে আসলে যে লেখকরা, বিশেষ করে কবিরা, মানে সমকালের ভাষায় মানে অনেক সময় নাও লিখতে পারে, এটা ঠিক আছে। একজন আমি আজকে 21 শতাব্দীতে শতক আপনার চাইলে আমি মধ্যযুগের কোনো ভাষা লেখার চেষ্টা করতাম পারি, এটা হলো অন্য কথা। কিন্তু স্বাভাবিকভাবে ভাষার পরিবর্তনটা যুগের লগেও এটা মানে একটা যুগেও স্বাভাবিক একটা বিষয়। এর লাগি আসলে আমরা আগর কবিতাগুলা লোকে এখনকার কবিতার অনেক অমিল। তো যারা লেখালেখি করেন, যারা তারা কি তা সবসময় কি তা কবি নেই? না, আমি মনে করি না। যারা একজন কবি আসলে সব সময় মানে 24 ঘন্টা কবি না। আমি মনে করি যে কবি যে কবিতা লেখন, তাই লেখার সময়ও কবি, অন্য কোনো সময় তাই কবি নাই, লেখার সময়টাই কবি। আরেকটা শুনিলে আপনার নিজের কবিতা বা
আমি এখন যে অন্য একটা দুইটা বই আছে আমার সাথে, আর একটা কবিতা আমি করি, যে এই কবিতার বইয়ের নাম হইলো তুমি তেমনি বৃক্ষ। এই বইটাও মানে রিসেন্ট বার হয়েছে আপনার সেপ্টেম্বরও। আমি প্রথম কবিতাটাও পড়ি। কবিতার নাম হইলো তুমি ছিলে ফুল আমি পাতা। কবিতাটা ক্রম কবিতা, আসলে সিরিজ কবিতা, এটা বিভিন্ন ক্রম আছে, তো আমি দেখি সবগুলো ক্রমে পড়ব। যদি ভুলে যাই মনে রেখো, পথের উপর হারিয়ে তোমায় লিখছি আমি গান। মনে রেখো স্বপ্ন ফেলে নীরব হলো উল্টো প্রাণ। আমরা সম্পাদনা করছি দিনলিপি, আর সময়ের ভিতর পাখি ও প্রজাপতি উড়ে চলেছে শব্দ নয় শব্দের রোদ বৃষ্টি হাওয়া। উড়ে চলেছে অন্ধ স্বপ্ন, দেখা কিংবা অদেখা আগুন। আমরা লিখে চলেছি প্রথম ক্ষুধা শেষ কান্না। তোমার মাহাত্ম্য বুঝলে আমি কি বলতে পারি চিতা এসো। তোমার পথ আজও দেখি আমার পথের সমান দীর্ঘ। পথের উপর সঙ্গে তুমি চিতা এসো বলিনি তোমাকে। সঙ্গে আমার দিন ও রাতের গান আলোয় অন্ধকারে সঙ্গে তুমি, তবু বলিনি চিতা এসো। কত দূর এসেছি এই সমুদ্র এই হাওয়ার, কতটুকু দেখেছি ঝড়, কতটুকু ভিজেছি চুকের জলে। পথে পথে রোপণ করেছি স্বপ্নের চারা গানে গানে। কত দূর এসেছি আমরা, আর ফেলে আসা স্বপ্নগুলো কতটা হয়েছে বড়। সবুজ ও ধূসর উপত্যকা ছেড়ে দেখতে দেখতে আমরা এসেছি কোথায়। তোমার চোখের আকাশ দেখেছি কত দুপুরে সন্ধ্যায়। দেখেছি তোমার চোখের ভিতরে আকাশ জ্বলে ওঠে, আমার চোখের আকাশে কত যে রঙের ছটায়। দেখেছি তোমার চোখের আকাশে আমার চোখের আকাশ ঘুমিয়ে যায় অচেনা পথের উপর দূর অতীতের নির্জীব অন্ধকারে। দেখেছি কত দুপুরে সন্ধ্যায় ছিলাম যখন কাছাকাছি গল্প কথায়। দেখেছি নতুন সূর্যোদয়ের দেশে তোমার চোখে কেঁপে ওঠে কত তারা। দেখেছি বেলা ও বেলায় কত শত খরা তাপদগ্ধ মায়ায়। এত সব মনে রাখে দেখি পথের উপর সময়ের জল শুধু বয়ে যায়। সেও এক পৃথিবী যেখানে তুমি আমি খেলেছি বরকনে। সেও এক পৃথিবী ছিল রঙিন দিনে। তুমি লাল আমি হলুদ, আমি পাখি তুমি ডানা, যদিও আমরা উড়তে পারিনি হাওয়ায় আকাশে। সেও এক দিন ছিল তোমার আমার, আমি চড়েছি গাছে তুমি নিচে। সেও এক দিন ছিল তুমি ছিলে ফুল আমি পাতা। বাহ, দারুণ। আপনার এই লেখাটা রোমান্টিক, মানে এই বইটাও মনে হয়, মানে কবিতার ইয়েগুলোও মনে হয় রোমান্টিক চিন্তাধারা থেকে লেখা। এটারে সরাসরি হইলে প্রেমর কবিতা। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করি আপনারে, একজন কবি হিসাবে আপনি প্রেমটারে কিভাবে দেখুন? প্রেমর সংজ্ঞাটা যদি না, সংজ্ঞা যাওয়ার দরকার নাই। আমি একজন মানুষ হিসাবে, আমি একজন লেখক হিসাবে, এটা একটা মানুষের স্বাভাবিক একটা বিষয়, একটা গুণ, একটা মানে মানব জীবনে এটা প্রেম ছাড়া মানব জীবন হইতে পারে না। এটা মানুষের জীবন যদি থাকে তাহলে প্রেম থাকবো, ভালোবাসা থাকবো, এটা স্বাভাবিক। এটা কিন্তু আসলে তো বাস্তব জীবনও কিন্তু যে প্রেম যেটা হইরা আপনি প্রেম, কিন্তু বাস্তব জীবনও এখন এই প্রেমটা রইছে না ইলা। আমি ওটা জানতাম চাইলাম আপনার কাছ থেকে যে আপনি এই যে আসলে প্রেমটা কিতা, আর এই যে প্রেমটারে সঠিকভাবে আমরা করি না, মূল্যায়ন করি না। প্রেম তো অনেক ধরনের প্রেম আছে না। প্রেম তো আপনার একজন মা তার সন্তানরে যখন আল্লাহর লগেও প্রেম, জি একজন মা যখন তার সন্তানরে মায়া করেন, এটাও তো একটা প্রেম। বাবা যখন তার ছেলেরে মেয়েরে মানে আদর যত্ন করে, বা বাবা মার সাথে সন্তানাদির একটা প্রেম আছে, স্বামীর সাথে স্ত্রীর একটা প্রেম আছে, শিক্ষকের সাথে ছাত্রের একটা প্রেম আছে। প্রেমর বাইরে তো আসলে মানুষ নাই, প্রেমর বাইরে তো এই সমাজ নাই। অবশ্যই এটা আমি কইরাম আমি যে এটা তো পার্থক্য আছে। এই যে প্রেম মার লগে বাবার লগে যেটা ভালোবাসা থাকে এটা এক ধরনের, আর আমি যেটা কইরাম যে নারী পুরুষের যে প্রেমটা, এই প্রেমটা এখন খেনে এরকম
বিলুপ্ত হয়ে যায় আস্তে আস্তে বুঝা না, যায় বিলুপ্ত না, আসলে এটা বিলুপ্ত না, হইতো না দেখুন যতদিন। আপনি ভালো করে খেয়াল করে দেখুন এখন কিন্তু প্রেম প্রেম রইছে না, জি, এখন ওয়ান টাইম প্রেম। এই সব ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার বক্তব্য কি তা এই ব্যাপারে আপনার এগুলা সাথে খেনে আমার হয় একটু আছে এবং খেনে মানে আমরা কোনো এখান থেকে সময়ও বাগাই না পারলাম কোনো না। সময়েও মানে প্রেম ভালোবাসা মানে বিলুপ্ত হইতো না, আবার দেখার ভঙ্গিও একরকম থাকতো না। সব মানুষই একই দৃষ্টিকোণ থেকে একই বিষয়ে দেখতো না, এক এক সমাজ এক এক মানুষে হয়তো এক এক দৃষ্টিকোণ থেকে দেখতো। আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি আমি আপনার জিজ্ঞাসা যে আপনি প্রেম করছেন নি কোনো সময়? আচ্ছা, এটা অবশ্যই না আমি প্রচলিত অর্থে দরকার আমি শিওর গেছে, আমি শিওরে মানে নারী পুরুষের ক্ষেত্রে কইরাম আছে প্রেম। তো আমার মার সাথে আমার যে ভালোবাসা এটা প্রেম আছে, কইরাম আপনার প্রশ্ন তাইরাম এটা না। আমি এইভাবে কোনো মেয়েরে কইছি না যে আমার ভালো লাগছে যে আমার ভালোবাসা একজন রে হয়তো আমার একজনের দেখে আমার ভালো লাগছে, কিন্তু আমি কইছি না। সে আমার হইতে পারে আত্মীয়, সে আমার সহপাঠিনী হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, কিন্তু আমি কোনোদিন আসলে প্রকাশ করছি না। প্রেমর কবিতা আমি লিখছি, প্রেমর কবিতা এটা আসলে কল্পনার জায়গা থেকে আমি লিখছি অনেক কবিতা। তো আমি মনে হয় একটু আগে আপনার কাছে জানতাম চাইছিলাম যে ওয়ান টাইম প্রেম যেটা এখন ওয়ান টাইম প্রেম হইতে পারে বর্তমানে যেটা আমি তো মরিজি আমি হলা নইব কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় কি তা সব তো মানে এটা বেখামা আন্দাজি। ওয়ান টাইম প্রেম তো আসলে প্রেম বলে আমার কিছু নাই, প্রেম তো প্রেম না। এখনকার বর্তমানে যে এই পরিস্থিতি, এখনকার পরিস্থিতিতে কিন্তু ওয়ান টাইম প্রেম আমি সরাসরি যেটা কইলাই, আমি সুজা মানুষ, আমি সুজাভাবে কইলাই, আমার কাছে কোনো লুকাইল সাফাইল কিছু নাই। কারণ লগে আমি দেখি একজনের সম্পর্ক দেখা যায় 5 জনের লগে সম্পর্ক করে বিয়ে হইছে, এরপরে আবার দেখা যায় কি তা বাইরে সম্পর্ক থাকে, এটা তো প্রেম নাই না, এগুলো তো যৌক্তিক নাই। আমি এটা তো যৌক্তিক নাই যে এটা তো এরপরে ডিভোর্স, এরপরে শেষ অভিনয়, এটা তো যৌক্তিক নাই। এটা খেনে ওর আমরা এখন বর্তমানে এটা খেনে ওর, এবং এটা থেকে উত্তরণের পথ কিতা আপনার? আসলে আমি তো লেখক মানুষ, আমি আমার থেকে আমি লেখি হয়তো, কিন্তু এই ব্যাপারে তো আমি আসলে এক্সপার্টও না যে উত্তরণ। আমরা চেষ্টা করতাম মানুষ হিসাবে, আসলে আমরা সততার জায়গা থাকতাম, এটা প্রেম হোক অথবা ব্যবসা হোক। হ্যাঁ, ব্যবসায়ী হিসাবে আমি আমার সততার জায়গা থাকতাম, একজন প্রেমিক হিসাবেও আমি আমার সততার জায়গাটারে আমি নষ্ট করতাম না। ওটাও আমি জানতাম চাইছি যে আসলে উত্তরণের পথ হইল গিয়ে আমরা যেটা কই ওটা করি না, ওই লোকে আমরা সমস্যা। আমরা কই একটা করি আর একটা, আমরা মনের ভিতরে একটা, মুখের ভিতরে একটা, মুখের মাঝে একটা। তো আসলে এটা থেকে আমরা বাড়ি যাওয়া উচিত। আর এগুলা কিন্তু আমরা সমাজে আরো ধ্বংসর পথে দিনের গিয়া আমরা বুঝতেও পারলাম না। দুজন মানুষের লাগে আরো 4 জন মানুষ বিপদে পড়ে, আরো 5 জন মানুষে এটা সাফার করে। আসলে আপনার উপলব্ধিটা কি হোক, মানে কবিতা কিতা জিনিসটা? কবিতা আসলে আমি মনে করি কবিতা নিয়ে যুগে যুগে মানে কবিতার সংজ্ঞা, কবিতার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো কোনো সর্বজন মান্য কোনো মানে সংজ্ঞা আসলে নাই কবিতার, ইলা নাই যে এককভাবে ও সংজ্ঞাটাও মানে গ্রহণযোগ্য। কবিতা একটা বিশেষ মানে শব্দ ব্যবহারের আলোকে মানে একটা সৌন্দর্যরে ধরা, একটা বোধ উপলব্ধিরে ধরা, অথবা আরেকভাবে কইতে পারেন যে বোধ উপলব্ধিরে ভাষার আলোকে মানে সুবিন্যস্ত করা, যেখানেও মানে একটা আমরা সুন্দর অনুভব করি। এখানেও ব্যঞ্জনা থাকবো, ছন্দ থাকবো, অলঙ্কার থাকবো, উপমা থাকবো, উৎপ্রেক্ষা থাকবো, নানান বিষয় আসে থাকতে পারে। এখন একজন ইংরেজ কবি সাহিত্য সমালোচক স্যামুয়েল টেইলর কুলরিজে কইছেন যে বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, যে সেরা ক্রমে মানে সেরা শব্দরা।
এখন সেরা ক্রমেও যদি খালি আমরা আনি যে কোনো একটা বিষয়ের তো সেরা ক্রমে আনলে হইতো না। এইখানে আপনার বিষয় আপনার এখানে মানে নানান বিষয় আছে, বিষয়গুলো থাকতে হইব। আমরা 30-র দশকর 20 শতকর 30-র দশকর অন্যতম কবি বিষ্ণুদে যেন স্বপ্ন আমার কবিতা, অমাবস্যার দেয়ালি, ধূম্রলোচন নিদ্রাহীন মাঘ রজনীর সবিতা। তো একজনে এক উপলব্ধতা কি মানে কবিতারে মানে ধরার চেষ্টা করছেন নানানভাবে, আপনি হয়তো একভাবে, কিন্তু মূল কথাটা হলো কবিতা কোন জিনিস। কবিতারে আমরা আসলে উপলব্ধি এবং অনুভব করতে হয়। কবিতা আমরা যখন একটা সিংহ দেখি, একটা বাঘ দেখি, এভাবে দেখে আমরা বুঝি যে এটা সিংহ, এটা বাঘ, কিন্তু কবিতারে তো দেখলেই মানে বোঝা যায় না। কিছু লেখা যদি আমরা চোখ দিয়ে দেখি শুধু, মানে আমরা বুঝতাম না যে এটা কবিতা, এটা আমরা অনুভব করতে হইব, উপলব্ধি করতে হইব। তো উপলব্ধি করার লাগেও আসলে একটা অভিজ্ঞতার দরকার আছে। আগে তো নিজে বুঝদার হইতে হইব, এরপরে গিয়া একটা জিনিস মানে করতে হইব ব্যাখ্যা। বর্তমানে যারা লেখালেখি কররা জি, তারার যে এই যে এখন যে পরিস্থিতি লেখার, দেখবা লেখার কোনো ছন্দ নাই, লেখার কোনো একটা ছন্দ কবিতা কিন্তু ছন্দর মিল নাই, দেখবা কোনো দাড়ি নাই, কমা নাই, ড্যাশ নাই, কিছু নাই। এরপরে দেখবা মানে কয়েকটা শব্দ বইয়া একটা কবিতা হয়ে যায়। এরকম কবিও আছে এখন বর্তমানে। এই ব্যাপারে আপনি কিছু? না, এটা আপনার বুঝছি আপনার কথা। দাড়ি কমা আপনার জ্যোতিচিহ্নর বাইরেও কবিতা হয়। জ্যোতিচিহ্ন যে এটা অবশ্যম্ভাবী কিছু নাই, কিন্তু আসল কথাটা হইলো যে আপনার ওই জায়গায় বাক্য গঠন ঠিক আছে। এইটাই আমি কইতাম চাইছি যে আমার যদি এখানে ডিজার্ভ করে এটা, তাহলে তো আমার অবশ্যই লাগবো। আমি যদি ও আঙ্গিকে লেখাটা লিখি, তাহলে তো আমার এটা ডিজার্ভ করে কবিতায়। আপনি প্রথমত বাক্য গঠনটাও আমরা একটা জরুরি বিষয়। আমার কল্পনার জায়গাটাও একটা জরুরি বিষয় কবিতার লাগে। আমার হয়তো বাক্য ঠিক আছে, ছন্দ ঠিক আছে, জ্যোতি ঠিক আছে, কিন্তু আমি আমার কল্পনার জায়গা দুর্বল, ঠিক আছে, তাহলে তো কবিতা হিসাবে এটা শক্তিশালী হইতো না। ওটাও আসলে আমরা একটু খেয়াল করিয়া লেখা উচিত। আমি আরো বিগত কয়েকটা প্রোগ্রামও হয়েছি এটা, যে লেখাগুলো আমরা একটু বালা করে দেখতাম, দেখিয়া তারপরে এটারে কইতাম যে এটা কবিতা। এখন কয়েকটা লাইন তুলে নিলাম এমনে হেমনে লেখিয়া, এরপরে এটা কবিতা হইল না। তো বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে যদি কিছু কইতা আপনি। বাংলাদেশ আমরার জন্মভূমি, মাতৃভূমি। বাংলাদেশ আমরার অস্তিত্ব এবং পরিচয়ের সাথে সম্পৃক্ত। একইভাবে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিও আমাদের আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। বাংলা ভাষা, সংস্কৃতি, এগুলো আমরার আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। তো আমরা প্রত্যেক নাগরিক হিসাবে আমি বলবো যে আমাদের উচিত যে আমাদের দেশ এবং আমাদের মাতৃভূমির ইতিহাস জানা উচিত, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা উচিত, বাংলা সাহিত্যের ইতিহাস জানা উচিত, পড়া উচিত, সংস্কৃতি সম্পর্কে একটু জানা বোঝা উচিত। এটা দর্শকের উদ্দেশ্যে এটা আপনার তো আসলে আমরা আজকের সময় শেষ, আর সময় স্বল্পতার কারণে আমরা আজকে শেষ করতেও অনুষ্ঠান। আপনার কি সাইড লাইন শুনতাম পারবো কবিতার কোনো? আর আচ্ছা, তাহলে একটা মিনিট আপনি আমরা আজকে স্টুডিওতে আমরা সময় দিচ্ছেন, এর লাগে আপনার ধন্যবাদ এবং আপনার কৃতজ্ঞতা জানাইলাম আমি এবং আমার বাংলা ভিউ চ্যানেলের পক্ষ থাকিয়া। আর আগামীতে আপনার আরও বালা লেখা, আরও বালা আপনার আরও সমৃদ্ধি কামনা করাম আর কি। কবিতার দিক দিয়ে আপনার প্রবন্ধ, আপনার নিবন্ধ, এগুলার দিক দিয়ে আপনার করাম, মানে শুভকামনা জানাইলাম। আর আগামীতে আমরা আবারও পাইমু আপনারে, ও আশা ব্যক্ত করলাম। আর প্রিয় দর্শক, আমরা সময় শেষ, আজকে আমরা যাইরাম গিয়া। আগামী দিন আবার আমরা নতুন কোনো মুখ নিয়ে আইমু, অথবা পুরানার মাঝেও আনার চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনারা বালা থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। এখন আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে আরও একটা কবিতা শুনিয়ে বাড়িতে যাইমু।
ধন্যবাদ। সন্ধে হলো কোথায়? আমাকে নামিয়ে দাও জলে। সকাল থেকে বিকেল হলো, মনের আলো কোথায় গেল? সন্ধে হলো কোথায়? জানতাম কি পথের উপর বিকাল হবে উদাও, রাত্রি নামবে। রৌদ্র এবং বৃষ্টির কাছে রয়ে গেছে অনেক ঋণ, সুদ হবে কি কোনো দিন? দিন ও রাতের শূন্যতায় ঋণের গল্প লেখে আকাশ এবং মাটি, লেখে আগুন এবং জল, লিখতে থাকে অন্ধকারে পথের কাছে আমার অনেক ঋণ।